ওকে, আমরা লাস্ট ক্লাসে কোশ্চেন নাম্বার 83 পর্যন্ত শেষ করছিলাম, তাই না? তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 84 থেকে ইলেকট্রিসিটির লাস্ট পর্যন্ত দেখবো যে কারো কোনো কনফিউশন আছে নাকি। কোশ্চেন নাম্বার 84 এ কারো প্রবলেম আছে? $85 85C2R3 85 এর C2 আর 3 তো কি বললো, the intensity of the emitted light by the diode depends on the magnitude of the current through the LED. Okay, so এখন 95% of the electrons flowing through the LED cause a photon to be emitted. তো তাহলে যতগুলি ইলেকট্রন ফ্লো করে তাদের মধ্যে 95%, মনে করো 100টা ইলেকট্রন ফ্লো করতেছে, এর মধ্যে 95টা ইলেকট্রন ফোটন ইমিট করে, কিন্তু বাকি 5টা ইলেকট্রন কি করে না, ফোটন ইমিট করে না। বুঝতে পারছো হ্যাঁ যে এফিশিয়েন্সি বেসিক্যালি 95% এর মতো এরকম টাইপের ব্যাপার। তো কি বললো, the rate at which photons are emitted by the LED is এত, মানে প্রতি 1 সেকেন্ডে এতগুলি ফোটন কি হয়, রিলিজ হয়। অলরাইট, সো এখন বলতেছে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ R that will produce this rate of emission of photons. আচ্ছা, তো আমাদের গ্রাফের মধ্যে কেমন কি দিল, ফার্স্টে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেওয়া আছে। ওকে, সো কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেওয়া। তো ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য এলইডি when voltage is equal to 2 ভোল্ট। তো ভোল্টেজ যখন 2 তখন বের করছো, ভোল্টেজ যখন -2 তখন ইনফিনিট। এরপরে কি, the LED কি বলে, the student is told that the LED will be damaged if the current is too large. To avoid damage, LED is connected into a circuit so that it is in series with a resistor of resistance R. তো এই R এর রেজিস্ট্যান্স এর ভ্যালু বের করতে বলছে। তো তাহলে জানি কারেন্টটা এত বেশি ফ্লো না করে। তো এখন বলতেছে with reference to the current PD characteristic state y without the resistor the current through the LED will become too large because ডায়োডের রেজিস্ট্যান্স কি অনেক কম না। তো ডায়োডের রেজিস্ট্যান্স যেহেতু অনেক কম, যদি এটা কি না থাকতো, ফিক্সড রেজিস্টারটা না থাকতো, তো তাহলে কি সার্কিটের রেজিস্ট্যান্স অনেক কম হইতো। তো তার মানে তার জন্য কারেন্ট অনেক কি করতো, বেশি ফ্লো করতো। তো C1 অলরেডি পারছো। তো এখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হইতে হবে। তো এখন ফার্স্ট অফ অল দেখো কি বলতেছে, তোমার রেট এট হুইচ ফোটনস আর এমিটেড। তো তাহলে কতগুলো ফোটন ইমিট হয়, in 1 second 1.6 times 10 to the power 18 photons are emitted. So in 1 second কয়টা ইলেকট্রন পাস হয় এটা বের করতে পারবো না, বলো তো রাফিন? হ্যাঁ যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন এরকম, যে for 100 electrons 95 photons are emitted. তো তাহলে 95 photons by 100 electron, তো তাহলে 1 photon for this number of electron, তো তাহলে 1.6 times 10 to the power 18 এতগুলো ফোটন রিলিজ হবে কয়টা ইলেকট্রন ফ্লোয়িং এর জন্য। সো নাম্বার অফ ইলেকট্রন এক সেকেন্ডে কয়টা ফ্লো করতেছে এটা বের করে ফেলতে পারলাম না রাফিন? হ্যাঁ তো তাহলে এটা কত আসে,
হ্যাঁ করো, সমস্যা 1.6 নাই মাসরি। কত? 1.6 1.7 into 10 to the power 18। 1.7 into 10 to the power 18 একে রাউন্ড আপ করা ভ্যালু বললা নাকি? হ্যাঁ হ্যাঁ রাউন্ড আপ করা 684 আসছে। হ্যাঁ ওইটা পুরোটাই লাগবে। কত? ও সরি 1.684। 1.684 into 10 to the power 18। 18 এতগুলো ইলেকট্রন। তো এখন এতগুলো ইলেকট্রন কত টাইমে ফ্লো করে? 1 সেকেন্ডে। সো তাহলে আমরা এখানে থেকে কারেন্ট বের করতে পারবো না? কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ বাই টাইম, রাইট? হ্যাঁ ওইটা নিয়ে বলবো মাসরি, ঠিক আছে? তো এখন টাইম হলো তোমার 1 সেকেন্ড, আর চার্জ কত? এতগুলি ইলেকট্রন, আর একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19। তাহলে এখান থেকে কারেন্ট পেয়ে যাব না? কারেন্টটা দেখো তো কত আসে? 0.269। 0.269 অ্যাম্পিয়ার, তাই তো? তো তাহলে কারেন্টের হ্যাঁ ভ্যালু পেয়ে গেছে যে দ্য কারেন্ট দ্যাট উইল বি ফ্লোয়িং থ্রু দ্য এলইডি। তো কারেন্ট যদি জানি কত, 0.269 অ্যাম্পিয়ার, তো এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করলে কত হবে? 269 মিলি অ্যাম্পিয়ার নাকি? হ্যাঁ তো তাহলে কারেন্ট যখন নাকি 269 মিলি অ্যাম্পিয়ার, তো এটার জন্য আমরা কি বের করতে পারবো? ওইটার জন্য আমরা ভোল্টেজ বের করতে পারবো না? কত আসে? 269 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমাদের ভোল্টেজ আসে 2.2, রাইট? 269 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমাদের ভোল্টেজ কত আসবে এলইডি এর অ্যাক্রসে? 2.2 ভোল্ট। এটা বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতেছি। তো তাহলে এলইডি যদি 2.2 ভোল্ট নেয়, টোটাল ভোল্টেজ হলো 6, তো তাহলে রেজিস্টর কত ভোল্টেজ পাবে? 3.8 ভোল্ট। হ্যাঁ সো রেজিস্ট্যান্সের ভোল্টেজ হলো 3.8, আর সিন্স দে আর ইন সিরিজ, তো তাহলে কারেন্ট দোনোটার মধ্যেই তো সেম, তাই না? হ্যাঁ তো তাহলে ফিক্সড রেজিস্টরের এখন ভোল্টেজ জানি, কারেন্ট জানি, তো তাহলে এখন রেজিস্ট্যান্স বের করতে পারবো না? যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো ভোল্টেজ হলো 3.8 ভোল্ট, আর কারেন্ট কত? 0.269। তো এটা কত আসে? 14। এটা হ্যাঁ হ্যাঁ অ্যান্সার কত? ধরো অ্যান্সারটা বের করি। কত জন্য? 85, 14.1। ফার্স্টে কি করবা? ফার্স্টে কারেন্ট বের করলা, দেন ওই কারেন্টের করেসপন্ডিং কি বের করবা? এলইডি ভোল্টেজ বের করবা। তো এলইডির ভোল্টেজ বাদ দিয়ে, যে ইএমএফ এর থেকে এলইডির ভোল্টেজ বাদ দিয়ে বাকি ভোল্টেজ কার? ফিক্সড রেজিস্টর। ফার্স্টে চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, দেন 95% এর ব্যাপারটা ইউজ করে কারেন্ট বের করা হয়েছে। দেন গ্রাফ থেকে কারেন্টের জন্য এলইডির ভোল্টেজ বের করা হয়েছে। দেন ভি ইকুয়াল টু আইআর, তো ওখানে থেকে voltage across the resistor will be total voltage minus the voltage across the LED। তো তাহলে ওখানে থেকে রেজিস্ট্যান্স বের করছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এটাতে একটা সমস্যা ছিল, এরপর আরেকটা কোনটা জানি? এইটারই 3 তে। এটারই পরেরটা। হ্যাঁ হ্যাঁ 3। ওকে, with a different value of R। তো যে ভ্যালু বের করছো এটা বাদ দিয়ে অন্য কোনো একটা ভ্যালু দিছে, যার জন্য এলইডি এর অ্যাক্রসে ভোল্টেজ আসছে 1.8। তো এলইডি এর অ্যাক্রসে ভোল্টেজ যদি 1.8 হয়, তো তাহলে ওটার জন্য কারেন্ট কত হবে এসব বের করা যাবে। ওখানে কেমন কি করা লাগে দেখি।
So the energy of the emitted photon is 77% of the work done on the electron as it moves through the PD. So তাহলে তোমার emitted photonটা যে ওই ইলেকট্রনগুলি যে ফোটনগুলোকে এমিট করে, তো emitted photonের এনার্জি কত? emitted photonের এনার্জি হলো 77%. 77% of what? 77% of the work done on the electron as it moves through the PD. তো তাহলে ইলেকট্রনের উপরে কতটুকু ওয়ার্ক ডান করা হচ্ছে? আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা কি? চার্জ ইনটু ভোল্টেজ নাকি? হ্যাঁ এই যে এখানে মতো দেখো কি করতেছে, এই যে ওয়ার্ক ডান অন দা ইলেকট্রন কি হবে? ইলেকট্রনের তুমি ইয়ে বের করো, এনার্জিটা বের করো। ভোল্টেজ হলো 1.8 আর ইলেকট্রনের চার্জ হলো কত? 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19। তো এটা দিয়ে কি বের করলো ফার্স্টে? ওয়ার্ক ডান অন দা ইলেকট্রন। তো ইলেকট্রনের উপরে যতটুকু ওয়ার্ক ডান করা হয় তার কত পার্সেন্ট এনার্জি পায় ফোটনটা? 77% অফ 77 দ্যাট। সো তাহলে এইটুকু, এই যে রেড কালার বক্স দিয়ে যেটা মার্ক করলাম, এটা কি ইলেকট্রনের উপরে টোটাল ওয়ার্ক ডান। তো এই টোটাল ওয়ার্ক ডানের কত পার্সেন্ট পাবে এটা কি বলে? ফোটনটা 77। 77 সো তাহলে যে 77% এর জন্য 0.77। সো তাহলে যে এনার্জি ইজ ইকুয়াল টু কত? 2.2 টাইমস 10 টু দি পাওয়ার -19। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 85 এর পরে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? কারো আর কোনোটাই প্রবলেম নাই? 86, 87, 88, তো 92 বিটা 90 কত? তো 92। হ্যাঁ 92 বি। তো 92 এর আগে আর কারো কোনো কনফিউশন আছে? আনিসা? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 92 কি বলছে? A geophysicist may use resistivity to determine the different types of material within the ground. এটা থেকে 92 কি পুরোটাতেই প্রবলেম নাকি রাফিন? না না শুধু বি। 92 এর বি। ওকে, তো এখন two electrodes and a 12 volt battery are connected to the points 0.80 meter apart in the ground. তো এখন এই অ্যারেঞ্জমেন্টটার মধ্যে কি করা হচ্ছে? This arrangement is used to measure the current in the ground between the electrodes. এখন the effective cross sectional area is এত, the current is এত, তো কারেন্ট জানো, cross sectional area জানো, তো ভোল্টেজ আর কারেন্ট জানা মানে রেজিস্ট্যান্স জানি, তো রেজিস্ট্যান্স জানি, লেন্থ জানি, এরিয়া জানি, তো রেজিস্টিভিটি বের করছো, তো এটা করা গেছে। এখন দেখো বি নাম্বারটা তো সোজা। বি নাম্বারটায় দেখো কি হচ্ছে, তোমার গ্রাউন্ড থেকে যত নিচে যাচ্ছি তত কি, প্রথমে গ্রাউন্ড থেকে এখানে কি পাবো? টপ সয়েল। টপ সয়েলটা পার করার পরে কি পাবো? ওয়েট সয়েল। ওয়েট সয়েলের পরে কি আসে? বেডরক, তাই না? হ্যাঁ ওকে, তো এখন এখানে চলো দেখো তোমার কাজটা কি। যে ফার্স্টে তোমার ইনিশিয়ালি তো গ্রাউন্ড লেভেলে একটা সার্টেন কি আছে? রেজিস্টিভিটি আছে, শুরুতে একটা রেজিস্টিভিটি আছে। এখন টপ সয়েলের এখানে এই জায়গাটায় যে এই গ্রাউন্ড লেভেলের এটা এতটুকু পেস্ট কালার দিয়ে যতটুকু মার্ক করলাম, এটা কি গ্রাউন্ড লেভেলেরটা। এখন দেখো টপ সয়েল দিয়ে যাইতে সময় কি হয়? টপ সয়েলের থিকনেস কি সব জায়গায় সেম? দেখো তো, টপ সয়েল কিন্তু এই জায়গাটায় থিকনেস বেশি, এই জায়গাটায় আবার কি থিকনেসটা কম না? হ্যাঁ
সো তাহলে কি এখানে ভেরিয়েবল থিকনেস, রাইট? যে তোমার টপ সয়েলের জন্য, ওয়েট সাবসয়েলের জন্য, এগুলোর জন্য কি ভেরিয়েবল থিকনেসটা, এটার জন্য কি হচ্ছে, এটার জন্য তোমার রেজিস্ট্যান্সটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে দেখো এই চেঞ্জটা কি, যে রেড কালার দিয়ে মার্ক করে, এই যে এই চেঞ্জটা কি অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ না, যে এক ক্লাসে রেজিস্টিভিটি অনেক বেশি বেড়ে গেছে, রাইট? হ্যাঁ কিন্তু এই জায়গাগুলিতে, যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এগুলি জায়গাতে কি হয়েছে, আস্তে 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 করে চেঞ্জটা হয়েছে। তো তাহলে এই চেঞ্জটা ড্রাস্টিক চেঞ্জ হওয়ার আর আস্তে আস্তে চেঞ্জ হয়, এই দুটার মধ্যে রিজনটা কি? রিজনটা হলো তোমার ভেরিয়েবল থিকনেস। টপ সয়েল আর ওয়েট সাবসয়েলের থিকনেস কি এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম। তো এর জন্য তাদের রেজিস্টিভিটিটা কি হচ্ছে, এরকম গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। কিন্তু বেডরক কি তোমার ফিক্সড একটা ডেপথ, এই যে বেডরকটা একদম হরাইজন্টাল একটা বেড না, তো একদম গ্রাউন্ড লেভেল থেকে এক্স্যাক্টলি 5 মিটার নিচে অলওয়েজ কি পাচ্ছি, বেডরক পাচ্ছি। তো তার মানে ওটার জন্য কি রেজিস্টিভিটিটা ড্রাস্টিক ইনক্রিজ করছে, এটা একটা ব্যাপার। তো এখন তোমাকে এক্সপ্লেন করতে বলছে, তাই না, গ্রাফের শেপটা নাকি, এই যে এক্সপ্লেন হাউ দ্য স্কেচ করেসপন্ড টু দ্য গ্রাফ। সো এখন এখানের মধ্যে আমরা কি বলবো, দেখো initially the resistivity at the ground level is high or the topsoil has the high resistivity। তো এখন যত নাকি আমাদের কি হবে, টপ সয়েলের রেজিস্টিভিটি বেশি, তো এখন যত আমরা নিচে যাব তত কার কাছে যাচ্ছি, ওয়েট সাবসয়েলের কাছে যাচ্ছি না। তো তোমার কাছে কি মনে হয়, টপ সয়েল যেটা কি ড্রাই, ঠিক আছে, একটা ড্রাই লেয়ারের রেজিস্ট্যান্স বেশি হবে নাকি একটা ওয়েট লেয়ারের রেজিস্ট্যান্স বেশি হবে? ওয়েট ওয়েট লেয়ারে তো তোমার আরো কন্ডাক্টর থাকবে না, যে তোমার ওয়াটার থাকবে, দেন অন্য সল্ট সলিউশন থাকবে, ওইসব থাকবে। তো তাদের জন্য তো তো কি হবে, কারেন্ট আরো ইজিলি ফ্লো করে। তোমার যেটা ড্রাই, ঠিক আছে, ড্রাই জিনিসের মধ্যে দিয়ে কি কারেন্ট ইজিলি ফ্লো করতে পারবে? না তো তাহলে পরে তোমার টপ সয়েলের রেজিস্টিভিটিটা হলো বেশি। এই যে তুমি বলবা কি টপ সয়েলের রেজিস্টিভিটি বেশি, দেন যত ডেপথ বাড়তেছে রেজিস্টিভিটি কমতেছে, বিকজ কোথায় যাচ্ছে, ওয়েট সাবসয়েলের কাছে যাচ্ছে। বিকজ ওয়েট সাবসয়েলের রেজিস্টিভিটি হলো কম, কিন্তু এই চেঞ্জটা হয়েছে গ্র্যাজুয়াল, বিকজ তাদের ডেপথ গুলা কি ভেরিয়েবল। কিন্তু 5 মিটার ডেপথে যাওয়ার পর এক লাফে রেজিস্টিভিটি অনেক বেশি বেড়ে গেছে। হোয়াই ইজ দ্যাট? বিকজ 5 মিটার নিচে কি আছে, বেডরক আছে, ওই বেডরকের রেজিস্টিভিটি কি অনেক বেশি হাই। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এটা কোশ্চেন নাম্বার 92। states the value for the resistivity of a layer। যেমন করো টপ সয়েলের জন্য তুমি রেজিস্টিভিটি বললা শুরুতে, দেন মেক্স আ কম্পারিজন বিটুইন রেজিস্টিভিটি অফ দ্য লেয়ার, যে কোনটার বেশি কোনটার কম। তো এখন কি between topsoil and wet subsoil the resistivity decreases slowly, এটা slowly increase করে কেন, indicating varying depth or incline of the subsoil। বাট হ্যাঁ, কোশ্চেন নাম্বার 84 তো করানো হইলো প্রভাত। আর at 5 meter depth resistivity increases suddenly, indicating constant depth of the bedrock। বুঝতে পারছো রাফিন? হ্যাঁ বুঝছি। ওকে, কোশ্চেন নাম্বার 84 কোনটা ছিল দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 84 এ কারো সমস্যা ছিল না, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 84 দেখাই। প্রভার কোনটা প্রবলেম 84 এর? এটা পরের এতেই। আচ্ছা, কি এমন সমস্যা? ওকে, a car has 4 identical side light। এই যে চারটা সাইড লাইট কি করা আছে, তাদেরকে প্যারালাল অ্যাড করা। ওকে,
তো এখন they are connected to the battery as shown. তো এখন derive an expression for the electromotive force in terms of current, internal resistance and the resistance R for each bulb. তো এটার resistance R, এটার resistance R, এটার resistance R, এটার resistance R. তো এখন এগুলার জন্য যে যারা নাকি কি আছে এই প্যারালেলে আছে, যে these are all the branches that are parallel. তো তাহলে তাদের ওভারঅল রেজিস্ট্যান্স কত আসে এই প্যারালাল ব্রাঞ্চের জন্য? প্রভাব 1/RT is equal to 1/R plus 1/R plus 1/R plus 1/R নাকি? তো তাহলে RT will be equal to R/4, তাই তো? So RT is equal to কি আসলো? R/4 আসলো। তো এখন আমরা EMF is equal to কি জানি? IR plus I into total resistance, তাই তো? যে এখানে মধ্যে তোমার ভোল্টেজ ইউজ করার কম্পোনেন্ট গুলি কে কে দেখো, এই সার্কিটটাকে এমনি করে আপনি ইজিলি বুঝতে পারবে। এই হলো তোমার ইন্টারনাল রেজিস্টরটা, এরকম না অ্যাকচুয়ালি সার্কিটটা প্রভা? তাহলে এই চারটা মিলে টোটাল রেজিস্ট্যান্স কত দেয়? R/4। সো তাহলে এটা হলো তোমার কি লোড রেজিস্টরটা, যে লোড রেজিস্টর রেজিস্ট্যান্স কত? R/4। যা নরমালি আমাদের ইএমএফ এর ফর্ম কেমন ছিল? EMF is equal to IR plus I into external resistance or AV আমরা লিখতাম। সো এখন AV was actually equal to what? I into capital R, কিন্তু এই লোড রেজিস্টর রেজিস্ট্যান্স এখন কত? এই চারটা বাল্ব যে আমরা প্যারালালে অ্যাড করলাম, তো এখন আমাদের এই লোড রেজিস্টর রেজিস্ট্যান্স কত? R নাকি R/4? R/4। তো তাহলে তো এই জিনিসটাই চলে আসে। বুঝতে পারছো? এখন এখানের জন্য কি দাও দেখি ফার্স্টে, নাম্বার 84। এই যে এটা করে ফার্স্টে টোটাল রেজিস্ট্যান্স বের করবা, কত আসবে? যে R/4 আসবে, আর ওটা তো R, তো তাহলে কারেন্টটাকে কমন নিলে পরে কত আসবে? স্মল r প্লাস ক্যাপিটাল R ডিভাইডেড বাই 4। বুঝতে পারছো? যে এখান থেকে জাস্ট কারেন্টটাকে কমন নেওয়া হয়েছে। ওকে, সেটা ছিল তোমার এ নাম্বারটা। এরপরে কি সি নাম্বারের সমস্যা ছিল প্রভাত? প্রভাকে শুনতে পাচ্ছ? কাবিও কথা কি শোনা যায় না নাকি? শোনা যাচ্ছে তো ভাইয়া, ওর মেবি নেটে প্রবলেম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তাহলে এ নাম্বার গেল, আমরা সি নাম্বারে যাই। সি নাম্বারে কি বলছে? টু স্টার্ট দ্য ইঞ্জিন a starter motor is briefly connected in parallel across the battery। যে ইঞ্জিনটা চালু করার জন্য কি করা হয়? একটা স্টার্টার মোটর নামের একটা জিনিস ব্যাটারির প্যারালেলে অ্যাটাচ করা হয়।
তো the starter motor draws a current of 120 ampere from the battery. So তাহলে স্টার্টার মোটরটা কি করে, ব্যাটারি থেকে 120 অ্যাম্পিয়ার কারেন্ট নিচে নিয়ে নেয়। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, explain why the side lights will dim as the engine is started। এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি হচ্ছে দেখো প্রভা, যে তোমার স্টার্টার মোটরটা এত বেশি কারেন্ট নিয়ে নিচ্ছে যে সাইড লাইট গুলা কি পাবে, খুবই অল্প কারেন্ট পাবে না। সো তাহলে সাইড লাইট গুলো যদি খুবই অল্প কারেন্ট পায় তো তখন কি তাদের ব্রাইটনেসটা কমে যাবে। সো দ্যাট মিন্স তাদের ডিম হয়ে যাবে বেসিক্যালি, যে why they will become dim। তো এই যে এটা, এই যে there is a large current through the internal resistance। এই যে কারেন্টের ভ্যালু যদি বেশি হয় তো তার মানে কি লস্ট ভোল্টের ভ্যালু বেড়ে যাবে না, বিকজ ইন্টারনাল রেজিস্টরের থ্রুতে বেশি করে ভোল্টেজ পাস হবে নাকি। যে তোমার ইএমএফ ইজ ইকুয়াল টু এটা না, আই আর প্লাস সামথিং। তো এখন ইন্টারনাল রেজিস্ট্যান্স যত ছোটই হোক, কারেন্ট যদি অনেক বেশি ফ্লো করে তো তখন কি হবে, ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে অনেক বেশি করে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। বুঝতে পারলা কি বললাম? তো তাহলে এই যে there is a large current through internal resistor, so more lost volt। তো বেশি ভোল্টেজ যদি লস হয়ে যায় তো তাহলে কি বাকি এক্সটার্নাল সার্কিটের জন্য বা টার্মিনাল পিডি কি করবে, কমে যাবে। সো তাহলে কি রিডিউসিং দ্য পাওয়ার টু দ্য সাইড লাইটস। বুঝতে পারছো? ওকে, 85 এর কোনটা? 85 এর এ। এই যে এখানের মধ্যে তুমি কি করবা, তোমার ডায়োড দিয়ে দুই ডিরেকশনে তোমার কারেন্ট বের করতে লাগবে না। এই যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ যে তুমি বানাবা, কারণ কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ যে এরকম, তো এখন এটা কি তুমি একবার ফরওয়ার্ড বায়াসে বের করলা, যে কারেন্ট একবার যেদিকে ফেস করে আছে ট্রায়াঙ্গেলটা ওইদিকে ফ্লো করবে। তো এটার জন্য এতটুকু পার্ট পাবা, এই পার্ট পাইলা। ওই নেগেটিভ পার্টের জন্য, যে নেগেটিভ ভোল্টেজের জন্য কি করবা, ব্যাটারিটাকে ঘুরা দিতে হবে। তো ব্যাটারিটাকে ঘুরাইলে পরে এখন কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, উল্টা ডিরেকশনে ফ্লো করবে। তো তখন এইটা ওকে। তো তাহলে আমাদের 92 এর পরে এরপরে কার কোনটা সমস্যা? 85 এর ওগুলো তো দেখাইলাম মাত্র। এটা এগুলো দেখানো হয়েছে। এরপরে 93, 96 এর problem। ওকে 93, 94, 95 এগুলি তো প্রবলেম আছে। 93 এর এতে কি হয়েছে? A student sets up the circuit shown with 3 identical lamps and a switch। ওকে 98 এর প্রবলেম আমরা আসবো এটাই। সো এখন তিনটা আইডেন্টিক্যাল ল্যাম্প আর একটা সুইচ অ্যাটাচ করা। এখন বলতেছে কি each lamp is marked 1.5 volt and two 1.5 volt cells of negligible internal resistance। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই। তো the two lamps labeled A and B light with normal brightness when the switch is open। যে সুইচ যখন ওপেন করা থাকে, যে এই সুইচটা ওপেন করা আছে মানে সি এর ভিতর দিয়ে কি হবে না, সি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, তো তাহলে এই হবে আমাদের সার্কিটটা সিম্পলি, বিকজ সি এর ওখানে সুইচটা কি করা, ওপেন করা। এখন explain what will happen to the brightness of each lamp when the switch is closed। তো এখন সুইচটা ক্লোজ করলে পরে দেখো কি হয়, সুইচটা ক্লোজ করলে পরে তাদের দুইজনের টোটাল রেজিস্ট্যান্স বের করা লাগবে। টোটাল রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে নাকি কমবে?
প্যারালেলের রেজিস্ট্যান্স বাড়ে, এটা রেজিস্ট্যান্স আর এটা রেজিস্ট্যান্স আর, 4 রেজিস্ট্যান্স আর। তো আগে কি ছিল দেখো, আগে সি ওয়াজ আউট অফ দ্য পিকচার, এটা ছিল না। তো এখন আগে জাস্ট কারেন্ট ফ্লো করতে এমনি। তো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত ছিল? আগে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ছিল 2R। তো এটার জন্য তোমার একটা কারেন্ট যাইতো। এখন দেখো যখন নাকি সুইচটা ক্লোজ করা হয়েছে, ঠিক আছে, এখন যখন নাকি সুইচটা ক্লোজ করা হয়েছে, এখন সিটাও অ্যাটাচ হয়েছে। এখন এ আর সি কিসে আছে? প্যারালেলে। তো এ আর সি যদি প্যারালেলে থাকে তাদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? অর্ধেক হয়ে যাবে। তো এ আর সি এর হলো হাফ আর, আর বি এর হলো আর। তো তার মানে কি হলো? 0.5 আর কমে গেছে না রেজিস্ট্যান্স? তো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তো তাহলে কারেন্ট কি হবে? বাড়বে। যে সেম পটেনশিয়াল ডিফারেন্স আর সেম ইএমএফ, তো টোটাল রেজিস্ট্যান্স যখন একটু কমবে সার্কিটে, তখন কারেন্ট কি হবে? বাড়বে। তো এই বাড়া কারেন্টটা এদিকে ফ্লো করতেছে। তো এখন এ আর সি কি করবে? কারেন্টটাকে ডিভাইড করে নেবে। তো এখন এ আর সি সমান ভোল্টেজ পাইতেছে, কিন্তু তারা কি হবে? কারেন্টটা হাফ অফ করে নিয়ে নিছে। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস আর? সে কিন্তু ভোল্টেজও আগে থেকে বেশি পাবে, কারেন্টও কি পাইতেছে? বেড়ে গেছে। তো তাহলে সি এ কি বলে, বি এর ব্রাইটনেসটা হবে কি? সবচেয়ে বেশি। ঠিক আছে, এ আর সি এর ব্রাইটনেস হবে সেম, কিন্তু এর ব্রাইটনেসটা আগের থেকে কি হয়ে যাবে? কমে যাবে। তো এই জিনিসটা কোয়েশ্চেন নাম্বার কততে যেন প্রবলেম ছিল রাফিনা? 95 নাকি 94? 96 আচ্ছা 96। 96 এর বি। 95 এর D2। Okay, by investigating different color LEDs, a graph was obtained for the potential difference at which light is emitted against the frequency of the emitted light. Okay, এখন বলতেছে determine the value of Planck's constant। তো এটা তো সোজা, হ্যাঁ, গ্রেডিয়েন্ট থেকে তো ডিরেক্টলি পাবা না। তোমার y axis এ তো এনার্জি না, y axis এ তো ভোল্টেজ। তো এইটার সাথে যদি তুমি কি করো, চার্জ মাল্টিপ্লাই করো, তো তখনই কি পেয়ে যাবে? এনার্জি পেয়ে যাবে। তো তাহলে গ্রেডিয়েন্ট বের করে গ্রেডিয়েন্টের সাথে কি করবা? ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাই করবা। তো তাহলে পরে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এসে বলবে। 96 এর কত না কোনটা? বি। বি। ভালো ছিল, অনলাইন ভালো। বি নাম্বারে কি বলতেছে দেখো, where one resistor is required with a value of resistance as close as possible to 1100 ohm. This can be achieved by using a nichrome wire with any value of diameter and then cutting to the corresponding length. Explain how a greater accuracy of resistance value could be obtained using a different combination of length and diameter to those given in A. এখন এটার জন্য আমাদের আসলে ওই ইউনিট 3 এর ব্যাপারটা চলে আসে, বুঝছো? এখানে আমাদের ব্যাপারটা কেমন দেখো, যে লেন্থ হলো তোমার 1.40 মিটার, ডায়ামিটার হলো তোমার কত? 0.0500 মিটার। তো এখন এখানের মধ্যে কি হইতেছে, ডায়ামিটারটা বের করা হচ্ছে ওইরকম একটা প্রিসিশনে, আর তোমার লেন্থ বের করা হচ্ছে কত? সেকেন্ড ডেসিমাল প্লেস অফ আ মিটার, তাই না? মানে এটাকে যদি তুমি সেন্টিমিটারে নাও, তো তাহলে কত আসে? 140 সেন্টিমিটার। তো তার মানে তার লিস্ট কাউন্ট কত? তার লিস্ট কাউন্ট হলো 1 সেন্টিমিটার। তো এই জিনিসটার জন্য কিন্তু কি আসবে, যে তোমার লেন্থ মেজারমেন্টের জন্য ওখানের মধ্যে আনসার্টেনটির একটা ব্যাপার আছে। এখানের মধ্যে কয়েকটা জিনিস,
আমরা আনসার্টেনিটির মধ্যে পাবো। একটু দেখাই তোমাকে। 96 না? এই যে এখানে আমাদের কাজটা কি, আমাদের মেজার্ড ভ্যালু যত ইনক্রিজ করব, হ্যাঁ, আমাদের লিস্ট কাউন্ট তো ফিক্সড, তাই না, যে রেজোলিউশন হলো ফিক্সড। তো এখন মেজার্ড ভ্যালু যত বাড়াবো তত কি পার্সেন্টেজ আনসার্টেনিটি কমবে না? হ্যাঁ তো তাহলে এখানের জন্য এর জন্য কি সাজেস্ট করা হয়েছে, যে তোমার রেডিয়াস ও ডায়ামিটার বা ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ যদি বাড়াও, যে অরিজিনালি যা দেওয়া ছিল ওইটা থেকে যদি তুমি ডায়ামিটারের ভ্যালু এন্ড লেন্থের ভ্যালু ইনক্রিজ করো, তো তখন কি হবে, মেজারিং ইনস্ট্রুমেন্ট তো আগের মতনই আছে, তো তাহলে তার লিস্ট কাউন্ট হলো ফিক্সড, কিন্তু তার মেজার্ড ভ্যালুটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো মেজার্ড ভ্যালু যদি বেড়ে যায় তার করেসপন্ডিং পার্সেন্টেজ আনসার্টেনিটি কি আসবে, কম আসবে। বুঝতে পারছো? যে এখানের জন্য ইনক্রিজ দ্য ডায়ামিটার এন্ড লেন্থ করেসপন্ডিংলি, তো তাহলে কি লোয়ার পার্সেন্টেজ আনসার্টেনিটি অর এরর। তো যদি উপরের কোনটাই তুমি অ্যানসারে না দাও, যে পার্সেন্টেজ আনসার্টেনিটির ব্যাপারটা যদি বুঝতেই না পারো, তো এখান থেকে জাস্ট এক মার্ক অ্যালাউ করবে। ইনক্রিজ ইন লেন্থ টু ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স, এইসব আসলে পয়েন্ট না, আমাদের মেইন পয়েন্টটা কি অ্যাকুরেসির কথা বলছে। তো তার মানে যত কি করা যায় আনসার্টেনিটি কমানো যায়। বুঝতে পারছো? আনসার্টেনিটি কমানো যাবে কিভাবে, যদি মেজার্ড ভ্যালুটা ইনক্রিজ করো। ওকে, হ্যাঁ এরপরে একবারে 98 এর প্রভাব না, প্রভাব 98 এর কত নম্বর? হুম 98 এর এ থেকে। ওকে, ঠিক আছে। তো তাহলে 98 এর এখানে কি বলতেছে দেখো, the following circuit was used to investigate। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের মতো আছে, আমরা নেক্সট জয়েন করে ওখানে এটা করতেছি। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 98 এর বি তে প্রবলেম। তো এ তো একদম ইজি মুখস্থ কোশ্চেন। তো কি বলছে, the following circuit was used to investigate how the current flowing through a filament lamp varied with time। তো এখন দেখো, তো এই টাইমে সুইচটা ক্লোজ করছে, সাথে সাথে কারেন্ট বা পটেনশিয়াল ডিফারেন্স এখানে কি হয়েছে, অনেক বেশি বেড়ে গেছে। দেন পিডিটা গ্র্যাজুয়ালি কমে 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 দেন এই ভ্যালুতে এসে কি হয়েছে, কনস্ট্যান্ট হয়েছে। তো এখন বললো কি, the graph below shows the variation of PD across the 5.1 resistor with time. The time at which the switch was closed is marked with an arrow. এখন বললো কি, explain why the shape of the graph also represents the variation of current, because V equal to IR, resistance তো fixed, তো ভোল্টেজ আর কারেন্ট হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, ভোল্টেজ যেভাবে চেঞ্জ হবে কারেন্টও কি হবে, ওইভাবে চেঞ্জ হবে। বুঝতে পারছো প্রভাত? হ্যাঁ এখানের জন্য কি বলছে 98 এ, এই যে 98 এর বি, যে V is equal to IR, তো রেজিস্ট্যান্স যেহেতু কনস্ট্যান্ট, তো কারেন্ট ইজ প্রপোর্শনাল টু কি PD, তো তাহলে কারেন্ট ইজ দ্য সেম থ্রু দ্য ল্যাম্প এন্ড রেজিস্টর ইন সিরিজ। ওকে, তারপরে B2 তে কি বলতেছে, calculate the resistance of the filament lamp at the moment when the switch is closed। সুইচ যখন ক্লোজ করা হয়েছে, এখানে জন্য দেখো তো গ্রেডিয়েন্টটা আমাদের ইনফিনিট না,
সুইচ যখন ক্লোজ করা হয়েছে একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, তো তার মানে কি এখানে গ্রেডিয়েন্টটা কত? গ্রেডিয়েন্ট হলো ইনফিনিট, তো তার মানে এটার জন্য রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে? আমরা তো বললামই যে কারেন্টের জন্য আর পিডির জন্য গ্রাফ সেম, তো তাহলে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? রেট এট হুইচ কারেন্ট ফ্লোজ, ওরকম টাইপের কিছু। আর এখানের জন্য তোমার কি হইতেছে যে রেজিস্ট্যান্সটা যে ফর দ্য সেম পিডি, ঠিক আছে, তোমার সেম টাইমে কারেন্টটা কি হয়েছে? ইনফিনিটলি ইনক্রিজ করা শুরু করছে। তো এখন এখানের জন্য এই যে কি করছে দেখো, 4.9 আর এখানে কত 5.1। তো তাহলে যখন নাকি সুইচটা অন করা হয়েছে তখন এর জন্য কারেন্ট কত ওটা বের করতেছি। সো ফার্স্ট অফ অল পিডি হলো কত 4.9। রেজিস্ট্যান্স অফ দা ফিক্সড রেজিস্টার, আমাদের রেজিস্টারের রেজিস্ট্যান্স বলে দিছে না প্রভা? তো রেজিস্টার রেজিস্ট্যান্স বলে দিছে, তো এটার জন্য কি করলাম? কারেন্ট বের করলাম। তো এখন ওই কারেন্টের জন্য কি বের করতেছি? রেজিস্ট্যান্স বের করতেছি। কি করতেছে দেখো, তারা এখানের মধ্যে কি বলছে দেখো, এটা কিন্তু এই ফিক্সড রেজিস্টারের জন্য, আর বাকিটুকু কে পাবে? ল্যাম্পটা পাবে, তাই না প্রভা? তো ল্যাম্প আর ফিক্সড রেজিস্টার কিন্তু কিসে আছে? সিরিজে আছে। অলরাইট, তো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। তো দেখো ফার্স্ট অফ অল তোমার সুইচ যখন অন করা হয়েছে তখন এখানে পিডি কত? 4.9। এই যে পিডি হলো কত? 4.9। তো ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স হলো 5.1 আর ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ হলো 4.9। তো তাহলে সার্কিটের কারেন্ট কত এটা বের করতে পারবো না? তো তাহলে 4 অ্যাক্রসে ভোল্টেজ হলো 4.9। তো বাকি ভোল্টেজ কে পাবে? বাকি 3.1 ভোল্ট ফিলামেন্ট বাল্ব পাবে নাকি প্রভা? তো তাহলে এখানের জন্য কারেন্ট বের করো। কারেন্ট ইজ ইকুয়াল টু কি আসে? V ইকুয়াল টু IR। সো তাহলে I is equal to voltage across the resistor which is 4.9 আর রেজিস্ট্যান্স হলো 5.1। কত আসে? 0. এটা। তো এখন কারেন্ট বের করলাম। তো এখন সার্কিট যেহেতু সিরিজ, তো তাহলে বাল্বের ভিতর দিয়েও কি যাবে? সেম কারেন্ট যাবে নাকি? তো এখন বাল্বের কারেন্ট হলো 0.961, বাল্বের ভোল্টেজ হলো 3.1। তো তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত এটা বের করতে পারবো না? বুঝতে পারছো প্রভা ম্যাথটা? ওকে, এরপর কি করছে? Calculate the rate of energy transfer by the 5.1 volt 12 ohm resistor immediately after the switch is closed. তো এখন এনার্জি ট্রান্সফার ইজ ইকুয়াল টু কি? এনার্জি ট্রান্সফার ইজ ইকুয়াল টু তোমার কারেন্ট ইনটু ভোল্টেজ, যে ইমিডিয়েটলি তোমার ওখানের মধ্যে এটা কত হয়েছে। ও আচ্ছা, বাকিগুলি পারছো, ঠিক আছে। এটা এটা তুমি ভি স্কোয়ার বাই আর বা আইভি বা আই স্কোয়ার আর যেটা একটা যে করবা, যে ইনিশিয়াল ভোল্টেজ এত, কারেন্ট একটু আগে আমরা বের করছিলাম, তা কারেন্ট দিয়ে করতে পারো বা রেজিস্ট্যান্স দিয়ে করতে পারো, যেটাই করো। ডায়ামিটার মেজার করবো আমরা মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে। ওই যে লাস্ট দিন যে আমরা মাইক্রোমিটার স্ক্রু গজের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছিলাম ওইটা। ভার্নিয়ার ক্যালিপার কেন ইউজ করবো না? ভার্নিয়ার ক্যালিপারের প্রিসিশনটা তো মাইক্রোমিটারের থেকে খারাপ। তো ওয়্যারের যেই ডায়ামিটার থাকে ওইটা খুবই ছোট থাকে, তো তাহলে
রেজলিউশন যত ভালো করা যায় তত বেটার, বুঝছো? তো এর জন্য মাইক্রোমিটার স্ক্রু গজ ইজ আ বেটার চয়েস। ওকে, তো তাহলে ইলেকট্রিসিটি রিলেটেড কারো কি আর কোনো কনফিউশন আছে? ওকে, সো ইলেকট্রিসিটি নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে তোমরা ওয়েভস এর কোশ্চেনস গুলো সলভ করা শুরু করে দাও, তাহলে আমরা নেক্সট দিন ওয়েভস এর কোশ্চেন গুলো নিয়ে সলভ করা শুরু করব। ঠিক আছে? 3D 3D বলতে কোনটা বুঝি নাই তো দেখি। ও আচ্ছা, থ্রি এ এন্ড বি এগুলা করা হয়েছে। আচ্ছা, 3A and B এগুলো তো ইয়ে, হ্যাঁ 3A and B এগুলো তো দরকার। তো 3A and B, এরপরে 3C, এরপরে 3D, এরকম করে করে আগাবো, বুঝছো? তো 3A and B ফার্স্টে শুরু করবা। ওকে, ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।